আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবেতে মাতব্বরি করা যে স্বভাব তার কারো জানতে বাকি নেই। আর নিজেদের আখের গোছাতে আমেরিকা কার্যত যে কোনো কিছু করতে পারে এমনটাও মনে করেন অনেক বিশেষজ্ঞই। আর এবার কার্যত তেমনই এক প্রমাণ পাওয়া যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক উপদেষ্টা বলেন, আমেরিকা বর্তমানে সোনা এবং ক্রিপ্টোকারেন্সি বাজারে নিয়ম পরিবর্তন করার চেষ্টা করছে। তাদের ৩৫ লক্ষ কোটি টাকা ঋণের কথা ভাবুন। এগুলি মূলত বৈশ্বিক মুদ্রা বাজারের দুটি বিকল্প। এই দিকে ওয়াশিংটনের পদক্ষেপগুলি স্পষ্টভাবে আমেরিকার প্রধান লক্ষ্যগুলির মধ্যে একটিকে প্রদর্শন করে। তারা ডলারের প্রতি আস্থা হ্রাসের সমস্যাটি মোকাবিলা করতে মরিয়া। ১৯৩০ এবং ১৯৭০-এর সময়ে আমেরিকা সমগ্র বিশ্বের ব্যয়ে তার আর্থিক সমস্যাগুলি সমাধান করবে, সবাইকে ক্রিপ্টোকারেন্সি ক্লাউডে ঠেলে দেবে। সময়ের সঙ্গে সঙ্গে যখন আমেরিকার জাতীয় ঋণের একটি অংশ স্টেবল কয়েনে রাখা হবে, তখন তারা এই ঋণের অবমূল্যায়ন করবে। সহজভাবে বলতে গেলে তাদের বর্তমানে ৩৫ লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ঋণ রয়েছে। তারা এটিকে অবমূল্যায়ন করছে। কিভাবে করছে শুনুন ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা কি বলছেন। Прямо сейчас пытается поменять правила на рынке золота и криптовалют. Вспомните, какой у них долг. 35 триллионов долларов. В общем-то, это два альтернативных валютному сегменту мировых рынков. Действия Вашингтона в этом направлении отчетливо демонстрируют одну из главных американских задач. Они очень хотят решить проблему снижения доверия к доллару. США, как это было и в 30-е, и в 70-е годы, будут решать свои финансовые проблемы за счет всего мира, загоняя всех куда? В криптовалютное облако. Со временем, когда часть госдолга США будет размещена в стейблкоинах, США обесценит этот долг. Еще раз простыми словами, у них сейчас валютный 35-триллионный долг, они его загоняют в крипту, в облако, обесценивают и начинают с нуля. Это для тех, кто очень любит заниматься криптой. শুনলেন তো রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টার বক্তব্য। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, বিভিন্ন দেশের উপরে ট্যারিফ চাপিয়েও ঋণ মোছার ষড়যন্ত্র করছে আমেরিকা। তবে কি সত্যি দেউলিয়া দশা তাদের? যদিও তারপরেও নিজেদের ধনী দেশ বলতে ছাড়ছেন না ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা কেবল চীন থেকেই নয়, অন্যান্য দেশ থেকেও লক্ষ লক্ষ ডলার নিচ্ছি। আমরা আবার একটি ধনী দেশ হয়ে উঠছি। আর শুল্ক আমাদের কূটনৈতিক শক্তি দিয়েছে, এটি আমাদের আলোচনার শক্তি দিয়েছে। আমি কেবল শুল্কের ভিত্তিতে কয়েকটি যুদ্ধের নিষ্পত্তি করেছি। তারপরই তিনি ভারত পাকিস্তান যুদ্ধের কথা বলেন। আমি ভারত এবং পাকিস্তানের সঙ্গে উদাহরণ দিয়ে বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ করতে চাও এবং তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকে, তাহলে আমি তোমাদের উভয়ের উপরই বড় শুল্ক আরোপ করব, যেমন 100%, 150% এবং 200%। আমি বলেছিলাম আমি শুল্ক আরোপ করছি। আমি 24 ঘন্টার মধ্যে বিষয়টি নিষ্পত্তি করেছিলাম। যদি আমার শুল্ক না থাকতো তাহলে কখনোই সেই যুদ্ধের নিষ্পত্তি করা যেত না। একবার প্লেনে এয়ারফোর্স ওয়ানে উঠে তার যে খ্যাপামি বক্তব্য, সেটাও একবার শুনে নিন। Because we are taking in hundreds of billions of dollars, not only from China, from other countries. We've become a wealthy country again, and the tariffs have given us a diplomatic strength. They've given us negotiating strength. I settled a few of the wars just based on tariffs. I said, as an example, with India and with Pakistan, I said, if you guys want to fight a war and you have nuclear weapons, I'm going to put big tariffs on you both, like 100%, 150, and 200%. No, don't do that. I said, I'm putting tariffs. I had that thing settled in 24 hours. If I didn't have tariffs, you could have never settled that war. ভাবুন তাহলে কি অবস্থা। একদিকে নিজেদের ধনী দেশ বলছেন ট্রাম্প, অন্যদিকে আবার ঋণ মুছে দেওয়ার চেষ্টাও করছে তার দেশ। অর্থাৎ তাদের যে ঋণ রয়েছে এই মুহূর্তে, সেই ঋণের যে পরিমাণটা, তার যে মূল্য রয়েছে, সেই মূল্যর অবমূল্যায়ন করা, মানে ডেপ্রিসিয়েশন করার চেষ্টা করছে আমেরিকা।
যদি ডেপ্রিসিয়েশন করা হয় তাহলে সেই যে ভ্যালুটা সেই ভ্যালুটা অনেকটা পরিমাণে কমে যাবে এবং যে বৈদেশিক ঋণ তার দেশের রয়েছে মানে আমেরিকার এই মুহূর্তে রয়েছে সেই ঋণের পরিমাণটা কমে যাওয়া মানে তার যদি অবমূল্যায়ন হয় তাহলে যে দেশগুলো থেকে ঋণটা আমেরিকা নিয়েছে সেই দেশগুলোর যে অর্থ সেই অর্থের ভ্যালু কমে যাবে। একবার ভাবুন, যদি ইউরোপের বিভিন্ন দেশের কাছ থেকে আমেরিকা ঋণ নিয়ে থাকে এবং আমেরিকা যদি এই প্রচেষ্টা সফল হয় যে তারা তাদের ওই ঋণের যে ভ্যালুয়েশনটা সেটার অবমূল্যায়ন করবে বা ডেপ্রিসিয়েশন করবে, তাহলে 5 বছর পর ইউরোপের কোনো একটি দেশকে যে ঋণ সমেত ঋণের মানে সুদ সমেত টাকা ফেরত দেওয়ার কথা ডোনাল্ড ট্রাম্পের দেশের, সেই টাকার যে ভ্যালুয়েশন সেইটা গিয়ে কত নিচে গিয়ে দাঁড়াবে। এইটাই রাশিয়ার প্রেসিডেন্ট মানে ভ্লাদিমির পুতিনের যিনি উপদেষ্টা তিনি খুব সুন্দরভাবে বুঝে গিয়েছেন। আমরা রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টার বক্তব্য বাংলায় অনুবাদ করেছি এআই এর মাধ্যমে। এআই ট্রান্সলেট যেহেতু সেই কারণে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। একবার তার বক্তব্য আরেকবার শুনিয়ে দিই। Америка прямо сейчас пытается поменять правила на рынке золота и криптовалют. Вспомните, какой у них долг. 35 триллионов долларов. В общем-то, это два альтернативных валютному сегменту мировых рынка. Действия Вашингтона в этом направлении отчетливо демонстрируют одну из главных американских задач. Они очень хотят решить проблему снижения доверия к доллару. США, как это было и в 30-е, и в 70-е годы, будут решать свои финансовые проблемы за счет всего мира, загоняя всех куда? В криптовалютное облако. Со временем, когда часть госдолга США будет размещена в стейблкоинах, США обесценит этот долг. Еще раз простыми словами. У них сейчас валютный 35-триллионный долг, они его загоняют в крипту, в облако, обесценивают и начинают с нуля. Это для тех, кто очень любит заниматься криптой. এবারে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে, যুদ্ধ থামানো নিয়ে, ট্যারিফ চাপানো নিয়ে, যদি সেই কথাটাও ধরে নেওয়া যায় তাহলে ভারত পাকিস্তান যুদ্ধের অবসান ঘটানোর পরও তো ভারতের ওপর ট্যারিফের বোমা তিনি চাপিয়েছেন। এই মুহূর্তে ভারতের ওপর 50% ট্যারিফ চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও পাকিস্তানের ক্ষেত্রে সেই ট্যারিফের পরিমাণ কিন্তু অনেকটাই কম। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনাপ্রধান তাদেরকে নিয়ে সখ্যতা বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে তার যে একটা গভীর চক্রান্ত রয়েছে বা প্ল্যানিং রয়েছে সে কথা স্পষ্ট হচ্ছে। আপনাদের মতামত কি এই বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।